আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আজকে রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শুরুতেই এই রাসায়নিক বন্ধন অধ্যায় সম্পর্কে তোমার একটু বলি। আসলে রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই প্রত্যেকবারই একটি করে প্রশ্ন থাকেই, কমন থাকবে। বোর্ড পরীক্ষা, এসএসসি বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন কমন থাকবেই। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা আমি তিনটি ভাগে আলোচনা করার চেষ্টা করব। আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং যৌগমূলক। পরবর্তী ভিডিওতে আবার আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তা শুরুতে আমরা আসো দেখি আমি কি লিখেছি এখানে, যোজ্যতা ইলেকট্রন। আসলে রাসায়নিক বন্ধন অধ্যায়ের শুরুতেই যে টপিকটা আমরা দেখি সেটা যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি? আমি একটা সংজ্ঞা লিখেছি, দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন, সেটা একটি থাকতে পারে, দুইটি থাকতে পারে, পাঁচটি থাকতে পারে, আটটিও থাকতে পারে, যে কয়টি ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। খুবই সহজ জিনিস, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। আমরা উদাহরণ দেখতে পারি অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন সংখ্যা 8। এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p4। এখন এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কক্ষপথে এসে ইলেকট্রন আছে 2টি, পিতে আছে 4টি। তাহলে মোট ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে গুলো 6টি। সুতরাং আমরা বলতে পারি অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রনই তার যোজ্যতা ইলেকট্রন। যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রনই থাকবে সেটা তার যোজ্যতা ইলেকট্রন, সেটা হোক বিজোড় অথবা জোড়। আমরা আর একটা উদাহরণ দেখতে পারি, একটা বড় উদাহরণ দিই আমরা, ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইলেকট্রন সংখ্যা 20। আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3d আর 4s এর মধ্যে তোমরা অনেকেই জানো এই পর্যন্ত 18টা কিন্তু আমাদের ইলেকট্রন শেষ, আরো 2টা ইলেকট্রন বাকি আছে। 3d আর 4s এর মধ্যে কাটা ইলেকট্রন যায়, যারা আমার কাছে অফলাইনে পড়ো বা তোমরা অনেকেই জানো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি অন্য একদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। 3d আর 4s এর মধ্যে 4s এ আগে ইলেকট্রন যাবে। এখন কেন যাবে সেটা হচ্ছে, আসলে আমরা জানি আহ্বায়ক নীতি অনুসারে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমিক উচ্চ শক্তি স্তরে ধাবিত হয়। এক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন 2টি কিন্তু 4s অরবিটালে গিয়েছে। এখন 4s অরবিটালে দেখো তো এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 2টি। সুতরাং আমরা এখানে বলতে পারি ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। অন্তত তোমরা এটা নিয়ে এত মাথা ব্যথার কারণে, সিম্পল জিনিস, জাস্ট একটু যখন ক্লাসটা দেখবা ফিল করবা জিনিসগুলো, আসলে স্যার কি বলে আর বইতে কি দেওয়া আছে, একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখবা। আমি আশা করি রসায়নের পঞ্চম অধ্যায় আমার 3টে পর্ব দেখার পর তোমরা যে কোনো বোর্ড কোশ্চেন যে কোনোভাবেই তোমরা সলভ করতে পারবা ইনশাল্লাহ। দেখো, তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকলো 2টি, এটি তার যোজ্যতা ইলেকট্রন। এবার আমরা যোজনী আসবো। যোজনীতে আমরা জানি যোজনীর 2টি সংজ্ঞা রয়েছে। দেখো, এবার আমরা যোজনী নিয়ে কথা বলবো। যোজনীর সংজ্ঞায় আমরা যদি প্রথমে যাই, দেখি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে তাকে ওই মৌলের যোজনী বলা হয়। এটা একটা সংজ্ঞা। আসলে যোজনীর আমরা 2টা সংজ্ঞা জানি, একটা সংজ্ঞা দিয়ে সবগুলো যোজনী বের করা যায় না। এজন্য আমরা একটা বিকল্প একটা সংজ্ঞা মনে রাখবো, সেটা হচ্ছে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনী বলা হয়। অর্থাৎ এই 2টা সংজ্ঞা তোমরা মনে রাখবা, পরীক্ষার হলে যে কোনো একটা সংজ্ঞা দিলেই তোমাদের চলবে, তবে উপরের সংজ্ঞাটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আচ্ছা, এরপর যে আমরা একটু এই প্রথম সংজ্ঞা থেকে কিভাবে মৌলের যোজনী বের করে আমরা একটু সেটা দেখব। আচ্ছা, দেখো, আমরা নিচেরটা একটু মিশে দেই, উপরে দেখি যে কি বলছিলাম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে সেই মৌলের যোজনী ইলেকট্রন। যেমন আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেন ইলেকট্রন সংখ্যা 8। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p4। এখন এই 2p কে আমরা যদি ভাঙি বা উত্তেজিত করি, অক্সিজেনের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস অনেকটা এরকম, এই যে এর যা আছে তেমনই থাকবে, শুধু 2px, 2py, 2pz। আমরা জানি হুন্ডের নীতি অনুসারে অক্সিজেনকে যদি আমরা উত্তেজিত করি তাহলে
তার পি অরবিটালকে 3টি ভাগে বিভক্ত করতে পারবো, সেটা 2p(x), 2p(y), 2p(z), যে কোনো পি অরবিটালকে 3 ভাগে বিভক্ত করা যাবে। এক্ষেত্রে এখন ইলেকট্রনগুলো হুন্ডের নীতি অনুসারে সর্বোচ্চ অযুগ্ম থাকার চেষ্টা করে, অর্থাৎ এককভাবে থাকার চেষ্টা করে। পরবর্তীতে প্রাপ্যতা অনুসারে যদি বেশি থাকে আবার এক এক করে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের 4টে ইলেকট্রন আছে, আমরা প্রথমে আগে অযুগ্ম একটি করে দেবো, একমুখী স্পিনে যাবে। কেননা সর্বোচ্চ অযুগ্ম থাকার অর্থ হচ্ছে একটি করে থাকার চেষ্টা করবে। যদি না পারে, ইলেকট্রন বেশি থাকে, সেক্ষেত্রে আবার একটি করে জয়েন করতে পারে, তবে প্রাপ্যতা অনুসারে। সেক্ষেত্রে আরো একটি ইলেকট্রন, আমাদের 3টা গিয়েছে, আরো কিন্তু একটা আছে, অর্থাৎ এই যে এখানে একটা বিপরীতমুখী স্পিনে দেবো। এখন দেখো তো তোমরা কয়টা ইলেকট্রন আমাদের বিজয় রয়েছে? এই 1, 2। সুতরাং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এভাবে আমরা আরো কিছু বের করতে পারি, যেমন আমরা ক্লোরিন দেখতে পারি। আমরা ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা জানি 17, আমরা জানি 1s2, 2s2, 2p6, 3s2, 3p দেখো 5, কেন ইলেকট্রন 17 এই পর্যন্ত গেছে 10টা, 12টা, 12 5 17। ওই যথা নিয়মেই আমরা পিকে আবারও ভাগ করতে পারি। পিকে ভাঙলে কি কি পাবো আমরা? 3px, 3py, 3pz। কখন আমরা এটা ভাঙতে পারবো? আসলে ক্লোরিনকে যখন উত্তেজিত করব। তাহলে এক্ষেত্রে প্রাপ্যতা অনুসারে আগে একটা করে যাবে, আমাদের ইলেকট্রন আছে 5টি। দেখি 1, 2, 3, আমাদের 3টি ইলেকট্রন শেষ। আমরা আবার একটি করে যাবো, 4, 5, আমাদের ইলেকট্রন শেষ। এখন বলো তো সর্বশেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন থাকলো? একটি। সুতরাং আমরা বলতে পারি এই ক্লোরিনের যোজনী হবে 1। সুতরাং আমরা এই পুরো ডিটেলস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে সেটি তার কি সংখ্যা? যোজনী সংখ্যা। আমরা ওই আর একটা বিকল্প যে সংজ্ঞাটা পড়েছিলাম সেখান থেকে দেখেছিলাম একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। আসলে সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হবে, সেক্ষেত্রে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ছাড়তে হয়, কারণ আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। সে করবে কি, তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে তার আগের কক্ষপথে অষ্টক পূরণের মাধ্যমে তার নিষ্ক্রিয়তা অর্জন করতে চাইবে, যার ফলে সে একটা ইলেকট্রন ছাড়বে। এই ছাড়ার ফলে সে পজিটিভ হলো। আর ক্লোরিন যে মাইনাস আছে, অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন নিতে চায়। এই জন্য ওদের মধ্যে একটা বন্ধন গঠিত হবে। আর এই একে অপরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাই হলো তোমার যোজনী। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার তোমাদেরকে যোজনী মুখস্থ করার জন্য কিছু ট্রিক্স দেব। শোনো, যোজনী মুখস্থ রাখা একদম জরুরি, কারণ ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী বের করা যায়, তবে সবগুলো যোজনী ওইভাবে বের করতে তোমার পরীক্ষার হলে টাইমই চলে যাবে। সুতরাং তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। আর যারা এখন তুমি মনে রাখতে না পারো, তার জন্য কিছু ট্রিক্স রয়েছে। যোজনী মুখস্থ না থাকলে কি হবে জানো? তুমি কোনো একটা রাসায়নিক সংকেত সঠিকভাবে লিখতে পারবে না। রাসায়নিক সংকেত না লিখতে পারলে তোমার রাসায়নিক বিক্রিয়া হবে না। কথা বুঝতে পারছো কিন্তু সবাই? সুতরাং এবার আমরা দেখব কিভাবে যোজনী বের করার একটা ট্রিক্স আমরা করতে পারি। দেখো, আমরা তোমাদেরকে বলেছিলাম যোজনী মনে রাখার কৌশল। আসলে যোজনী মনে রাখা খুবই জরুরি, তবে এতদিন তো তোমরা এমনি মুখস্থ করে আসছো। আজকে দেখো কিছু তোমাদের ট্রিক্স শেখাবো, কৌশল শেখাবো, কিভাবে 1 থেকে 20তম মৌলের যোজনী মনে রাখার কৌশল। দেখো, আচ্ছা, আমরা শুরু করবো প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম আমরা জানি 1 থেকে 20 পর্যন্ত, আর ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম আমরা জানি 20। এই ক্ষেত্রে আমরা করব কি, আগে যেগুলো নিষ্ক্রিয় মৌল, তোমরা সবাই জানো নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, যার ফলে এদের কারো থেকে ইলেকট্রন নেওয়ারও প্রয়োজন পড়ে না, কাউকে দেওয়ারও প্রয়োজন পড়ে না। সুতরাং এদের যোজনী 0। আমরা নিষ্ক্রিয় মৌলগুলো আগে যোজনী 0 করে নিই। হিলিয়াম একটি নিষ্ক্রিয় মৌল, নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল এবং আর্গন একটি নিষ্ক্রিয় মৌল। সুতরাং তাদের প্রত্যেকের যোজনী কত ধরে নিয়েছি? 0। এবার 0-র পরে সংখ্যাটা কি হয়? 1 বা 1। 1-এর পরের সংখ্যাটা কি হয়? 2। 2-এর পরের সংখ্যাটা কি হয়? 3। 3-এর পরের সংখ্যাটা কি হয়? 4। আমাদের 4 পর্যন্ত কিন্তু লিমিট শেষ আমাদের। এখন আমরা করব কি, আবার শেষের থেকে শুরুর দিকে যাব। বলো তো 4 হয়েছে না এখানে? তাহলে 4-এর উপরে কি আমরা যেতে পারবো? আবার ব্যাক করব। 4-এর আগে কি আছে? 3। 3-এর আগে কি রয়েছে? 2। কথা বুঝতে পারছো কি? এবার দেখো 2-এর আগে কত রয়েছে? আবার রয়েছে 1। সুতরাং আমরা বুঝতে পারলাম এই যে শুরুতে 0 থেকে আমরা 1 থেকে 4 পর্যন্ত যাবো,
আবার পরবর্তীতে রিভার্স করব, 4 3 2 1, আবার দেখো শূন্য এসেছে, তাহলে শূন্য আসলে আমাদের করণীয় কি, শূন্য থেকে আবার বাড়াতে হবে, 1 2 3 4, তাহলে আমরা আবার করি 1, আবার করি 2, তারপরে 3, তারপরে 4। আমরা তো 4-এর পরে 5 যেতে পারবো না, আবার কত দিয়ে আসবো, দেখো 4 থেকে আবার রিভার্সে যাবো, রিভার্স কত, তাহলে আবার কত হবে 3, 3 এর পরে কত হবে 2, 2 এর পরে কত হবে 1, আবার কত এসেছে শূন্য, শূন্যর পরে আমরা আবার কত জানি 1, 1-এর পর আমরা কত জানি 2, কথা শেষ। এবার আসো এই হিলিয়াম কত আছে 0, 0-এর আগে কত আছে 1, শেষ। দেখো এটা খুবই একটা সহজ একটা ট্রিক, এই ট্রিকের মাধ্যমে তুমি যে কোনো মানে যে কোনো মুহূর্তে অনায়াসে 2 সেকেন্ডে যে কোনো মৌলের যোজনী বের করতে পারবা। আমরা সবাই জানি হাইড্রোজেনের যোজনী 1, হিলিয়ামের 0, লিথিয়ামের 1, বেরিলিয়ামের 2, বোরনের 3। এক্ষেত্রে কার্বনের 2টা যোজনী আছে, যদিও পরিবর্তনশীল যোজনী 2 ও 4 রয়েছে, সালফারের রয়েছে 2 এর 4। আচ্ছা, আপাতত আমরা যেটা 4 সেটাই ধরে নিলাম। পরবর্তীতে আমরা সালফারের যে 2 4 6 আছে, বা কার্বনের যে 4 আছে 2 আছে, অথবা ফসফরাসের 3 5 আছে, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো যোজনী আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যোজনী নিয়ে আর কোনো কারো সমস্যা থাকার কথা নয়। যোজনীকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা সুপ্ত যোজনী আর একটা পরিবর্তনশীল যোজনী। এ পর্যায়ে আমরা সুপ্ত যোজনীর আদ্যপান্ত শিখবো। দেখো সুপ্ত মানে কি, সুপ্ত মানে হচ্ছে আসলে একটা জিনিস লুকানো বা ঘুমিয়ে থাকা, এরকম কিছু বোঝায়। তো আসলে আমাদের যে কোনো একটা যৌগ দেবে, মূলত এটা পরীক্ষার হলে এমসিকিউতে আসে, ওরা একটা যৌগ দিয়ে বলবে এই যৌগে ওই মৌলের স্পেসিফিক একটা মৌল দেবে, ওই মৌলের সুপ্ত যোজনী কত, তার মানে লুকিয়ে থাকা যোজনীটা আমাদের বের করতে হবে। দেখি তাহলে সুপ্ত যোজনী বের করার একটা নিয়ম আছে অবশ্যই, সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। অর্থাৎ ওই যৌগে ওই মৌলটার, যে মৌলটার কথা বলবে ওই মৌলটার আমরা সর্বোচ্চ যোজনী কত জানি, আর ওই মৌলে ব্যবহৃত যে যোজনীটা সেটাকে আমরা সক্রিয় যোজনী বলবো। দেখো একটা আমরা উদাহরণ দেখি। এই যে আমরা যদি এখানে দেখি FeCl2, অর্থাৎ ফেরাস ক্লোরাইড, এই ফেরাস ক্লোরাইডের আমাকে বলবে আয়রন বা ফেরাসের বা যেটাই বলুক আয়রনের সুপ্ত যোজনী কত। আমরা দেখো আয়রন আমরা যোজন দেন 2টা, একটা 2 একটা 3, তাহলে আমাদের সে অনুযায়ী আমরা সূত্র অনুযায়ী আমরা সর্বোচ্চ 3 লিখতে পারি, মাঝখানে মাইনাস চিহ্ন। এবার সক্রিয় যোজনী, এই বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে কোন যোজনী, এই যৌগে, দেখো এই যৌগে যোজনী কত ব্যবহৃত হয়েছে 2, এই যে 2 বিয়োগ করলে কত আসবে 1। সুতরাং এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী সুপ্ত যোজনী 1, তাহলে সক্রিয় কত ছিল 2, সর্বোচ্চ কত ছিল 3, 3 থেকে 2 বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে তার সুপ্ত যোজনী। কিছু কিছু সুপ্ত যোজনী সহজেই বের করা যায়, কিন্তু সবগুলো তোমাকে সহজে বের করতে দেবে না, কিছু কিছু তোমাকে আটকানোর জন্য দেবে। যেমন দেখো কার্বন ডাই অক্সাইড, দেখো এই যৌগে কার্বনের সুপ্ত যোজনী বের করতে বলবে, অনেকেই আমরা করি কি স্যার কার্বনের যোজনী 2 আর 4 জানি আমরা, তাহলে এখানে ব্যবহৃত হয়েছে 2 আর আমাদের সর্বোচ্চ 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে দিলে তো 4 2 আসতেছে, কিন্তু অ্যান্সার রং, এ কাজ করা যাবে না। আসলে এই জিনিসটা দেখতে এরকম, কিন্তু এর আরো একটা ফর্ম আছে, সেটা কি দেখো আমরা কার্বনের আর অক্সিজেন যদি লিখি, কার্বনের যোজনী 2 আর 4 জানি, তোমরা মনে রাখবা কার্বন অধিকাংশ সময় তার 4 নম্বর যোজনী ব্যবহার করে, 4 যোজনী ব্যবহার করে, কারণ তার সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে এবং সে আরো 4টি শেয়ার বা ভাগাভাগি করে সে তার সর্বশেষ কক্ষপথে 8টি মিলাই, তাই তার 4 নম্বর যোজনী ব্যবহার করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে তার 4 যোজনী এখানে গেল। এবার অক্সিজেনের যোজনী কত, সেটাকে আমরা কাকে দেবো 2, সেটা দেবো কার্বনকে। এবার দেখো তো একই সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 2 কে 2, 2 দুগুণ 4, অর্থাৎ একবারে CO2 লেখা যায়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 2 ব্যবহৃত হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কত ব্যবহৃত হয়েছে দেখো তো 4। সুতরাং আমরা সর্বোচ্চ যোজনী আমরা কত জানি 4, কত জানি 4। আর এই যৌগে ব্যবহৃত, আচ্ছা দেখো তাহলে সর্বোচ্চ যোজনী 4 আর সক্রিয় যোজনী কত ছিল 4, তাহলে বিয়োগ করলে কত, সুপ্ত যোজনী কত আসলো 0, কিন্তু তোমরা আগে টিক দিয়েছিলে কত 2। এই জন্য কিছু কিছু যৌগ তোমাদেরকে ট্রিকি দেওয়া থাকবে, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে এখানে তো এটাই ব্যবহৃত, সুতরাং টিক দিয়ে দিবা, না এই কাজ করা যাবে না, অবশ্যই খেয়াল রাখবা। এরকম আরেকটা যোজনী আছে, যেমন দেখো কার্বন মনোঅক্সাইড, এটার নাম কার্বন মনোঅক্সাইড। এখন এই ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী কত, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কার্বনের যোজনী কত। আমরা জানি 2 আর 4, তাহলে এখানে
যদি 4 ব্যবহার হতো তাহলে অক্সিজেন যদি 2 ব্যবহার হতো, নিশ্চিত এটা কার্বন ডাই অক্সাইড হতো, কার্বন মনোক্সাইড হতো না। সুতরাং আমাকে মনে রাখতে হবে এমন একটা যোজনী ব্যবহৃত হয়েছে যার 2 জনিটা কেটে গেছে। দেখো কার্বনেরও 2 ব্যবহৃত হয়েছিল, অক্সিজেনের 2, 2 2 কেটে গেলে কি থাকে? কিছু থাকে না, অর্থাৎ কার্বন মনো অক্সাইড। এই ক্ষেত্রে আমার কথা দেখো তো, ওই আমরা যদি সেই সূত্রে যাই তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? আমরা জানি 2 4, তাহলে 4 সর্বোচ্চ, আর ব্যবহৃত হয়েছে কত? 2, বিয়োগ করলে মান আসবে 2। এটা হচ্ছে কার্বনের, কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী। অহরহ বোর্ড কোশ্চেন আসে, তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন প্র্যাকটিস বুকগুলোতে দেখবা, এগুলো প্র্যাকটিসগুলো দেওয়া আছে। এছাড়াও প্র্যাকটিস বুকগুলোতে যেগুলো দেওয়া আছে সবগুলো তো ভিডিওতে করানো সম্ভব নয়। তোমাদের যদি কোনটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো এরপর যে আমরা সুপ্তযোনি শিখলাম, তাহলে সুপ্তযোনি কাকে বলবো? যে কোনো একটা যৌগের ওই মৌলের সর্বোচ্চ যোজনী মাইনাস ওখানে ব্যবহৃত যে যোজনীটা আছে, যেটাকে আমরা সক্রিয় যোজনী বলি, এই দুটোর পার্থক্যই হচ্ছে সুপ্তযোনি। তোমাদের বলেছিলাম কিছু কিছু মৌলের যোজনী আছে যেগুলো মূলত একটি যোজনী হয় না। যেমন আমরা সোডিয়ামের যোজনী 1, অ্যালুমিনিয়ামের 3, ম্যাগনেসিয়ামের 2। কিছু কিছু মৌল আছে যাদের যোজনী 2 3 হয়ে থাকে, 3 5 হয়ে থাকে, তারপর 2 4 6 হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের তাদের যোজনী, এগুলোকে আমরা পরিবর্তনশীল যোজনী বলবো। তাহলে কারো 2 3 এটাও পরিবর্তনশীল। এখন প্রশ্ন অহরহ এসে থাকে যে আসলে এই যৌগটা, এই মৌলটা পরিবর্তনশীল যোজনী প্রদান করে কেন বা কিভাবে করে, তারই আমরা মেকানিজম দেখব। দেখো আমরা প্রথমে একটা ফসফরাস 15 দিয়ে দেখতে পারি, একটা সহজ দিয়ে দেখতে পারি। ফসফরাস 15 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, এ পর্যন্ত 15টা ইলেকট্রন। আমরা যদি একে আমরা কি করি? উত্তেজিত করি, তাহলে এদিকে যা আছে তেমনই থাকলো, শুধু 3px, 3py, 3pz। কারণ তোমরা সবাই জানো যে উত্তেজিত করলে পি অরবিটালটা ভেঙে যায়, ভেঙে হুন্ডের নীতি অনুসারে 3টা অরবিটাল গঠন করে, সেটা একটা px, py, pz। তাহলে পিতে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3। আচ্ছা বলো তো এদের যোজনী 3, তার মানে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বিজোড় থাকলো? 3টা। আমরা কিন্তু একটা পেয়ে গেলাম, কয়টা পেয়ে গেলাম? 3। আর আমরা আরটা দরকার না, কারণ আমরা জানি ফসফরাসের যোজনী 2টা, একটা 3 আর একটা 5। এবার আমরা 5-এ যাবো। দেখো এক্ষেত্রে দেখো তো 3s এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। এখান থেকে একটি ইলেকট্রন এই যে এদের আর একজন ভাই আছে, অর্থাৎ 3 নম্বর কক্ষপথের কিন্তু 3 নম্বর ইলেকট্রন 3টা অরবিটাল আছে, একটা 3p, একটা 3s, একটা 3p, একটা 3d। কি বললাম? 3s 3p 3d। আচ্ছা এই জন্য কিন্তু 3s থেকে একটি ইলেকট্রন 3d যেতে পারছে। তবে একটা জিনিস মনে রাখবা, যদি এই 3 থেকে এখানে যদি 2s থাকতো বা 2p থাকতো, এখান থেকে এই ইলেকট্রনগুলো কিন্তু আর 2d যেহেতু নাই, সুতরাং 3d যাওয়া সম্ভব ছিল না। কারণ 3d 2d থেকে 3d অন্য কক্ষপথ, সেখানে যেতে অনেক শক্তি লাগবে। এজন্য যেহেতু এরা তিন দেখো তো সবাই 3 কক্ষপথ, তার মানে এরা সবাই ভাই ভাই, একই মায়ের পেটের ভাই ভাই বলা চলে। যার ফলে এই ঘরে, এর ঘরে একটা ফাঁকা জায়গা থাকলে সেই ঘরে অন্য একজনকে দেওয়া যেতে পারে। দেখো এখানে কয়জন? এখানে 2টা ছিল, সে নিজের কাছে একটা রাখলো, আর ওই যে তার একটা ভাই ফাঁকা আছে এই যে 3dxy, এখানে সে একটা দিয়ে দিল। এবার বলো তো 1 2 3 4 5 কয়টি থাকলো? 5টি। সুতরাং এক্ষেত্রে ফসফরাসের যোজনী হয়ে গেল 5। কথা বুঝতে পারছো কি? আমরা এইভাবে আর সালফারেট দিতে পারি। সালফারের 2 4 6 খুবই বহুল মানে আসে, এই জিনিসটা এত বেশি আসে যে অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো। দেখো আজকের পর থেকে আর গুলবা না। 16, তাহলে এই পর্যন্ত আমাদের গেছে, এই যে আমরা একটু ইয়ে করে দিলাম 16। এখন আমরা বরাবরই জানি আমরা যদি একে উত্তেজিত করি তাহলে 3px, 3py, 3pz। দেখো এই 4টি ইলেকট্রন আছে এখানে, তাহলে প্রথমে একটি করে যাবে, 1 2 3, প্রাপ্যতা অনুসারে আবার একটি করে যাবে, গেছে কিনা? আচ্ছা তাহলে কয়টা বিজোড় আছে দেখো তো? তাহলে 2টা বিজোড় আছে। সুতরাং এই ক্ষেত্রে সালফারের যোজনী 2। আমরা কিন্তু জানি সালফারের যোজনী 2 4 6, আমরা মাত্র একটি বের করেছি, এবার আমরা 4 বের করবো। দেখো আচ্ছা বলো তো 3s 3p 3-র আর একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে 3d। দেখো 3d, 3d কে 5টা ভাগে ভাগ করা যায়। তার প্রথমটা হচ্ছে 3dxy, 3d
YZ3D ZX, আরও অনেকগুলো আছে, ওগুলো পরে একদিন দেখাবো। দেখো খেয়াল করো, এই যে এখানে এই ইলেকট্রনটা যেহেতু হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রনগুলো কিন্তু সর্বোচ্চ অযুগ্ম থাকতে চায়, এই জন্য সে ওই ইলেকট্রনটাকে পাঠিয়ে দেবে 3DXY এর কাছে। এবার বলো তো বিজোড় ইলেকট্রন মোটে কয়টা? দেখো 1 2 3 4, এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কত? 4। ঠিক আছে, দেখা যাক এবার 4 হয়ে গেল, আমাদের আর একটা বের করলে হচ্ছে সেটা 6। দেখা যাক। আচ্ছা 3S এ কয়টা ইলেকট্রন রয়েছে দেখো তো? 3S এ রয়েছে 2টা। সে করবে কি, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে ওই যে তার আর একটা ভাই রয়েছে অর্থাৎ 3DYZ, সেখানে পাঠিয়ে দেবে, তার ঘরে পাঠিয়ে দেবে। এবার বলতো 1 2 3 4 5 6, সুতরাং আমাদের 2 4 6 আমরা যে বলেছিলাম সালফারের পরিবর্তনশীল যোজনী, এটি প্রমাণিত হয়েছে। এরপর যে আমরা যৌগমূলক নিয়ে কথা বলবো। দেখো যৌগমূলকটা আসলে কি। সহজে আমরা যদি একটা সংজ্ঞা দেখি, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি আয়নে ন্যায় আচরণ করে, তাকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। দেখো এর মূল আমরা থিম যদি বলি, আসলে কিছু কিছু মৌল যারা একান্ত এককভাবে আলাদাভাবে থাকে, তখন তো তারা হয়তো বা অক্সিজেন মাইনাস আমরা জানি তাদের আধান, সোডিয়ামের প্লাস আমরা আধান জানি, কিন্তু অনেক সময় দুইজন একসঙ্গে হয়ে, অর্থাৎ সোডিয়াম আর অক্সিজেন একসঙ্গে হয়ে একটি মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে, একটা গুচ্ছ তৈরি করবে এবং সেটি একটা দুইটা মিলে একটা আয়নে আচরণ করবে। এটাই মূলত হচ্ছে যৌগমূলক। আমরা একটা উদাহরণ দেখি। দেখো NH4, এটা অ্যামোনিয়াম, একটা যৌগমূলক। তোমাকে এইভাবে প্রশ্ন করবে পরীক্ষায় যে অ্যামোনিয়াম একটি যৌগমূলক ব্যাখ্যা করো, অথবা কার্বনেট CO3 2-, এটি একটি যৌগমূলক ব্যাখ্যা করো। তা এই যৌগমূলক ব্যাখ্যা করার শুরুতে তোমাকে জানতে হবে এখানে কে কে আছে। দেখো কার্বন আর অক্সিজেন, কে কে আছে? কার্বন আর অক্সিজেন। কার্বন আমরা স্বাভাবিক জানি কার্বন একটু অধাতু এবং অক্সিজেন একটু অধাতু। দুইজন অধাতু একসঙ্গে পরস্পর মিলিত হয়ে দেখো দুইটা মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে এবং একটা আয়ন 2-, একটা প্লাস, একটা আয়নে নিয়ে আচরণ করেছে। এই জন্যই তারা হচ্ছে যৌগমূলক। যদি আলাদাভাবে থাকতো, কার্বন কার্বনের মতো আচরণ করতো, অক্সিজেন অক্সিজেনের মতো আচরণ করতো, কিন্তু দুইজন একসঙ্গে হয়ে একটি আয়নে নিয়ে আচরণ করেছে। আরো ভালো করে বুঝলে দেখো সোডিয়াম আর যদি আমরা হাইড্রোজেন কার্বনের দেখি, আমরা HCO3-, হাইড্রোজেন কিন্তু আমরা জানি হাইড্রোজেন প্লাস আয়ন, কারণ তার সর্বশেষ কক্ষপথে সে যদিও অধাতু কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করার তার ক্ষমতা আছে। দেখো হাইড্রোজেন কিন্তু আর তার সক্রিয়তা এখানে দেখাতে পারেনি। হাইড্রোজেন এবং কার্বনের দুইজন মিলে একটা আয়ন দেখা যায়, সেটা কি? HCO3-। এটাই হচ্ছে আসলে যৌগমূলক। তোমাদের ক্লাস 9-10-এর রসায়ন বইয়ে যে যৌগমূলকগুলো দেওয়া আছে, অবশ্যই তোমরা ওই যৌগমূলকগুলো মুখস্থ রাখবা, তাহলে তোমাদের সংকেত লিখতে সুবিধা হবে। এখান থেকে কি প্রশ্ন আসে আমি তোমাকে বলি। দেখো অনেক সময় ওরা একটু তোমাকে বাজানোর জন্য অথবা পরীক্ষা হলে আটকানোর জন্য বলে যে ফসফোনিয়াম ফসফেট যৌগটির সংকেত লেখো, আবার কখনো কখনো সংকেত না লিখে বলে কতটি পরমাণু আছে লেখো। কারণ তুমি যদি ফসফোনিয়াম ফসফেটের সংকেত না লিখতে পারো, তাহলে তুমি সংকেতও লিখতে পারলে না, পাশাপাশি তুমি আর পরমাণুগুলো লিখতে পারবে না। দেখে আমরা লিখি, তাহলে আমরা আগে লিখবো কি? ফসফোনিয়াম। তাহলে এই যে ফসফোনিয়াম দেখো PH4+, আর ফসফেট PO4 3-, এটা হচ্ছে তাদের আধান সহতার যৌগমূলক। এখন এদেরকে যদি আমরা একসঙ্গে করি, তাহলে দেখো PH4 আর PO4 এরকম লিখবো। লেখার পর একটু খেয়াল করে দেখো, এর যোজনী ওকে দেবো, ওর যোজনী একে দেবো। আচ্ছা এখানে PO4, এই যে আধান -3 না, এটা আসলে আমরা এই যোজনী বের করার নিয়ম হচ্ছে কি, ওই যে কয়টা ইলেকট্রন ত্যাগ করা আছে ওই কয়টা তার যোজনী। আমরা যোজনী সবসময় ধনাত্মক চিহ্ন বা কোনো ধনাত্মক মানে মাইনাস না, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক ওগুলো না, আমরা একদম সম্পূর্ণ একটা মান নেব। সেটা কত? 3, এই যে 3, সেই 3টা আমরা কাকে দেবো? অবশ্যই ফসফোনিয়ামকে দেবো। কাকে দেবো আমরা? ফসফোনিয়ামকে। যদি আমরা ফসফোনিয়ামকে দেই, দেখো এই দেখেন 3 হলো, আর ফসফোনিয়ামের যোজনী 1 দেওয়ার দরকার নেই। এবার খেয়াল করো তো, আমরা যদি গণি, এখানে ফসফরাস 3টা আর হাইড্রোজেন 3 4 12টা, তাহলে 3 + 12 যোগ আবার ফসফরাস কয়টা? একটা, যোগ অক্সিজেন কয়টা? 4টা, তাহলে 3 আর 12 15, 15 আর 1
16, 16 আর 4 20, অর্থাৎ এই যৌগে পুরো ফসফোনিয়াম ফসফেট যৌগে মোট পরমাণুর সংখ্যা 20। এইভাবেই প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে তোমাদের, নৈবেত্তিক প্রশ্ন বিশেষ করে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা কি দেখো, এই যে আমরা এখানে অ্যামোনিয়াম লিখছিলাম NH4+ বা CO3 লিখেছিলাম 2-, এই যে এই প্লাস বা মাইনাস যে হলো আধান সংখ্যা হলো, এই আধান বের করে একটা নিয়ম আছে, দেখাই এমনিতেই মনে রাখার জন্য। দেখো, তোমরা অনেক সময় যদি ভুলে যাও তাহলে এভাবে মনে রাখতে পারবা। আচ্ছা বলো তো, নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন আধান আমরা জানি 3, নাইট্রোজেন এমনিতে আমরা যোজনী 3-5, কিন্তু এই ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের যোজনী হবে, এখানে নাইট্রোজেনের আধান হবে 3, কত হবে 3 বা +3, -3, কত হবে -3 ইন যোগ। বলো তো এখানে হাইড্রোজেন, ভালো করে খেয়াল করে দেখো, হাইড্রোজেন কিন্তু আমরা জানি 1, তারই সঙ্গে কয় গুণ আছে 4। এখন খেয়াল করে দেখো তো, 4 একে কত 4, যোগ এখানে -3, -3 থেকে +4 বাদ দিলে একটা +1 থাকে, এই যে +1, এটা তার কি সংখ্যা, এই যৌগমূলকের যে আয়নটা আছে। আবার আমরা এখান থেকে আরেকটা বের করতে পারি, এখানে দেখি দেখো, কার্বনের কিন্তু আমরা জানি 4, 2 হতে পারে 4 হতে পারে, তবে সে সবসময় 4টা ব্যবহার করে, সে জারণ সংখ্যা হচ্ছে 4। এখন খেয়াল করো, যোগ এই অক্সিজেনের আমরা জারণ মান জানি 2, -2, তার সঙ্গে কত গুণ আছে 3। তাহলে এখন খেয়াল করো তো, 4 প্লাস মাইনাসে মাইনাস হবে, 3 দুগুণে কত 6, 4 + 4 + 4 -6, বিয়োগ করলে হয় -2। সুতরাং তোমরা এটাও জানতে পারলে যে এখানে যৌগমূলকগুলোর আধান যে থাকে, আমরা মুখস্থ করি এইভাবে যে CO3-2। এখন কোনো কারণে যদি মনে না থাকে, কিভাবে বের করবা যে এই যৌগমূলকের আধান কত? ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য। আশা করি এর ফলাফল তোমরা অবশ্যই পরীক্ষার হলে পাবা। বেশি বেশি ক্লাসগুলো করো, তোমাদের আশেপাশে বন্ধু থাকলে তাকে দাওয়াত দিও। ইনশাল্লাহ আমরা তোমাদের সবাইকে নিয়ে রসায়ন জয় করব। ধন্যবাদ।